বাচ্চারা দুইটা মজার টপিক, একটা হচ্ছে শিখা পরীক্ষা আর একটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো আমরা আজকের ক্লাসে ছোট একটা ক্লাস হবে, এই ক্লাসে শিখা পরীক্ষা এবং তেজস্ক্রিয়তা এই দুইটা টপিক নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমে আসি শিখা পরীক্ষা। এই শিখা পরীক্ষাটা কি, এটা কেন করে, কি দরকারে করে, কিভাবে করে, এই জিনিসগুলো একটু আমরা টুকিটাকি আলোচনা করব। আচ্ছা, ইনিশিয়ালি যদি আমরা চিন্তা করি যে শিখা পরীক্ষা জিনিসটা কি, আসলে শিখা পরীক্ষা জিনিসটা, শিখা মানে কি? আগুন না? শিখা মানে হচ্ছে আগুন, তাই না? এটা আমরা কি বলতে পারি? এটা ফ্লেম বলতে পারি, তাই তো? আগুনকে আমরা কি বলতে পারি? ফ্লেম বলতে পারি। আর পরীক্ষা মানে কি? পরীক্ষা মানে হচ্ছে টেস্ট। তাহলে এই যে শিখা পরীক্ষা, এই জিনিসটাকে মূলত আমরা কি বলতে পারি? এই জিনিসটাকে আমরা বলতে পারি ফ্লেম টেস্ট। ইংরেজিতে এটাকে বলা হয় ফ্লেম টেস্ট। আর বাংলা করলে কি করতে পারি? বাংলা হচ্ছে এটা অগ্নি পরীক্ষা। অগ্নি। শিখা মানে কি? আগুন না? তো আগুনের মধ্যে তুমি যখন পরীক্ষা দিবে, এই পরীক্ষাটা কি বলবো আমরা? এই পরীক্ষাকে বলবো হচ্ছে অগ্নি পরীক্ষা। তাহলে শিখা পরীক্ষা জিনিসটা কি? শিখা পরীক্ষা হচ্ছে অগ্নি পরীক্ষা। কার? তোমার আমার না। তাহলে কার? শিখা পরীক্ষা হচ্ছে যে বিভিন্ন লবণের, বিভিন্ন মৌলের, ঠিক আছে? ধরো সোডিয়ামের একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড, সেটা নিয়ে আমরা শিখা পরীক্ষা করব। তাহলে এই শিখা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে কে? সোডিয়াম ক্লোরাইড। এখানে মেইন আমরা কাকে টার্গেট করতেছে? সোডিয়ামকে, ধাতুকে। তাহলে এটা কার পরীক্ষা? কার অগ্নি পরীক্ষা? ধাতুর অগ্নি পরীক্ষা, ঠিক আছে? ধাতুর অগ্নি পরীক্ষা, পরমাণুর অগ্নি পরীক্ষা। কথা হচ্ছে কেন, কি দরকার? কোনো কাম কাজ নাই, খাইলে তুই একটা লবণ নিলা, নিয়ে তুমি তার আগুনের মধ্যে দিলা, তাই না? একটা লবণ নিয়ে তার তুমি আগুন দিয়ে দিলা, এটা আগুনের মধ্যে পড়াই দিলা, কি দরকার? কেন? কারণ হচ্ছে আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ। আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করি তখন আমাদেরকে কি করে টিচাররা? একটা কাগজের মধ্যে একটা লবণ মরে আইনা আমার মুখের উপরে মারে, মেরে বলে যে বল এর মধ্যে কি লবণ আছে, কোন ধাতু আছে এই লবণে, বল। তো আমরা কি করি? আমরা সুন্দর মতো লবণটা নেই, একটা প্লাটিনামের তার নেই, এই যে প্লাটিনামের তার ওয়্যার, তার মধ্যে আমরা লবণটা নেই, নিয়ে HCl এ ডুবাই, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবাই। ডুবানোর পর আমরা যখন বুনসেন বার্নার আগুনের মধ্যে ধরি, তখন এই যে এরকম বিলকি জিলকি কালার দেখায়। এই যে ঘটনাটা, এটা কি বলা হয়? হচ্ছে শিখা পরীক্ষা। তো এটা করার উদ্দেশ্য কি? আমরা এই যে বিভিন্ন কালারের ফ্লেম, এই ফ্লেম দেখে, কালার দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, শনাক্ত করতে পারি যে এই লবণে কোন ধাতু উপস্থিত আছে, কোন মৌলটি উপস্থিত আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে শিখা পরীক্ষার শানে নজুল। এটা হচ্ছে শিখা পরীক্ষার শানে নজুল, যে কেন আমরা শিখা পরীক্ষাটা করি। শিখা পরীক্ষার করার মূল উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ, যে ওই লবণে কোন ধাতু উপস্থিত আছে, এটা কার লবণ সেটা জানার জন্য। আর এটা করি কিভাবে? করার জন্য যেটা বললাম, যে একটা ওয়াশ গ্লাস থাকে, একটা ওয়াশ গ্লাস থাকে যেটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর তোমার হাতে থাকবে কি? এই যে এটা একটা প্লাটিনামের তার, প্লাটিনামের তার। তো এই প্লাটিনামের তারের মধ্যে তুমি একটু লবণ নিবা। হ্যাঁ, এই যে তারের মাথায়, এই যে দেখো তারের মাথায় একটু লবণ আছে, এই লবণটা তুমি নিবা, নিয়ে এটাকে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবাবা, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজাবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে গোসল করাবা, করায় তুমি আগুনের মধ্যে ধরবা, ধরলে বিভিন্ন ধরনের কালার দেখা যাবে। এই যে এরকম বিভিন্ন ধরনের কালার দেখা যাবে। তো কালার দেখে আমরা শিওর হয়ে যাব যে কোনটা কোনটা কি কি, কার লবণ, কোন ধাতু উপস্থিত আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা। এবার আমরা যাই যেখান থেকে আমরা আর কি কি শিখবো। তো প্রথমে আসি যে শিখা পরীক্ষার মূলনীতি জিনিসটা কি, মানে শিখা পরীক্ষা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, শিখা পরীক্ষা কিভাবে কাজ করে, কেন আমরা কালার দেখতে পাই। তো আমরা যদি ধরো একটা লবণ নিয়ে কাজ করি, মনে করো লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই লবণটা কি অবস্থায় থাকে? সলিড অবস্থায় থাকে। তুমি কি করলা? তুমি এই সোডিয়াম ক্লোরাইডকে তুমি হচ্ছে আগুন দিলা, আগুন দিলা মানে হিট দিলা, তাপ দিলা, ঠিক আছে? তাপ দিলে প্রথমেই এই সোডিয়াম ক্লোরাইড কি হবে? আয়নিত হয়ে যাবে, অর্থাৎ এই সোডিয়াম প্লাস গ্যাসিয়াস স্টেটে যাবে, আয়নিত হয়ে, সাথে হচ্ছে ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস স্টেটে যাবে, ঠিক আছে? যাওয়ার পরে এবার এই সোডিয়াম কি করবে? এই যে আয়নটা আছে, এই আয়নটা সোডিয়াম প্লাস এই গ্যাসিয়াস যে আয়নটা আছে, সে তার ইলেকট্রনকে নিয়ে সোডিয়াম গ্যাসে পরিণত হবে, সোডিয়াম গ্যাসে পরিণত হয়ে গেল, ঠিক আছে? সোডিয়াম গ্যাসে পরিণত হয়ে গেল। তো এবার এই যে সোডিয়াম গ্যাসে পরিণত হইলো, হওয়ার পরে এর কাজ কি? এর কাজ হচ্ছে এখন এনার্জি অ্যাবজর্ব করা, এনার্জি শোষণ করা, শক্তি শোষণ করা। তো ওস্তাদ এবার কি করবে? ওস্তাদ এবার শক্তি শোষণ করবে। এই যে সোডিয়াম গ্যাসিয়াস স্টেটে যে সোডিয়ামটা আছে, সে এবার কি করবে? শক্তি শোষণ করবে,
শক্তি, এই n সংখ্যক h নিউ পরিমাণ শক্তি সে শোষণ করবে। তো আমরা জানি কোনো পরমাণু যখন শক্তি শোষণ করে সে কি করে, এক্সাইটেড অবস্থায় থাকে, তাই না? এক্সাইটেড, এই যে এটা কি অবস্থায় আছে এখন, এক্সাইটেড অবস্থায় আছে, উত্তেজিত অবস্থায় আছে। তাহলে এই যে উত্তেজিত অবস্থার সোডিয়ামটা আমরা পাইলাম। তো এই সোডিয়ামটা যেই এনার্জিটা সে শোষণ করছিল, যে এনার্জিটা সে শোষণ করে উত্তেজিত অবস্থায় গেছে, সেই এনার্জিটা যখন এই সোডিয়ামটা ছেড়ে দিবে, কোন সোডিয়ামটা, এই যে গ্যাসিয়াস অবস্থায় উত্তেজিত যে সোডিয়ামটা, সে যখন এই এনার্জিটা ছেড়ে দিবে, কোন এনার্জিটা, যে এনার্জিটা সে শোষণ করেছিল, এই যে এটা ধরো মাইনাস করে দিল NH নিউ, এটা যখন সে মাইনাস করে দেয় তখন তার কি আর উত্তেজিত অবস্থায় থাকবে না, সে উত্তেজিত অবস্থায় থাকবে না, সে কোন অবস্থায় আসবে, নরমাল অবস্থায় আসবে, যে সোডিয়াম গ্যাস এটা নরমাল অবস্থায় আছে, ঠিক আছে। আর সাথে আমরা কি পাবো, সাথে হচ্ছে আমরা যে NH নিউ পরিমাণ এনার্জি পাবো। এই যে এনার্জি যেটা সে বিকিরণ করেছে আগেরটাতে, এটাতে সে এনার্জি কি করেছিল, এখানে কি ঘটনা ঘটছে, এখানে হচ্ছে এনার্জি শোষণ করছে, এনার্জি শোষণ করেছে, শোষণ। আর এইখানে সে এনার্জি কি করেছে, এখানে হচ্ছে এনার্জি বিকিরণ করেছে, এনার্জি বিকিরণ। তো বাচ্চারা খেয়াল করো, এই যে এনার্জিটা সে বিকিরণ করলো, এই বিকিরিত এনার্জিটাই, এই বিকিরিত শক্তিটাই আমরা কি হিসাবে দেখতে পাই, এই বিকিরিত শক্তিটা হচ্ছে আমরা কালার হিসাবে দেখতে পাই, বিভিন্ন ধরনের কালার হিসাবে দেখতে পাই। ধরো সোডিয়ামের ক্ষেত্রে সেটা কি, সোডিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে সোনালী হলুদ, সোডিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে সোনালী হলুদ, এটা আমরা কি হিসাবে দেখতে পাই, সোনালী হলুদ হিসাবে। সোডিয়ামের ক্ষেত্রে আমরা এটা সোনালী হলুদ হিসেবে দেখতে পাই, সোনালী হলুদ, এই যে সোনালী হলুদ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের শিক্ষা পরীক্ষার মূলনীতি। যদি আমাদেরকে বলে যে শিক্ষা পরীক্ষা কিভাবে কাজ করে, তাহলে আমরা বলবো যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আপনি দেখেন যে একটা সোডিয়াম ক্লোরাইড লবণকে নিয়ে আমরা প্লাটিনাম তারে দিয়ে যদি হিট দেই, তাহলে প্রথম এরা কি হয়, আয়নিত হয়। তারপর এরা এই সোডিয়াম কি করে, তার ইলেকট্রন নিয়ে সোডিয়াম গ্যাস, এবং যেহেতু আমরা এখানে কন্টিনিউয়াস হিট দিতেছি, তাপ দিতেছি, তাই না, তার মানে এখানে কি আছে, প্রচুর এনার্জির কি আছে, সোর্স আছে। তো এই সোডিয়াম কি করবে, সেখান থেকে এনার্জি গ্রহণ করবে, এনার্জি অ্যাবজর্ব করবে, শোষণ করবে। তো এনার্জি শোষণ করে সে উত্তেজিত অবস্থায় যাবে, এই যে উত্তেজিত সোডিয়াম, এই উত্তেজিত সোডিয়াম যখন সে যে এনার্জিটা সে অ্যাবজর্ব করেছিল, শোষণ করেছিল, করে সে কি করছে, তার মাথা গরম হয়েছিল, সেই এনার্জিটা যখন সে ছেড়ে দিবে, তাপমাত্রা ছেড়ে দিলে কি হবে, তার মাথা আবার ঠান্ডা হয়ে যাবে, নরমাল হয়ে যাবে, এই যে মাথা ঠান্ডা হয়ে গেল, নরমাল হয়ে গেল। এট দ্য সেম টাইম যে এনার্জিটা সে বিকিরণ করলো, এই যে এনার্জিটা, সেই এনার্জিটা আমরা কি করি, আমরা কালারফুল একটা ফ্লেম দেখি, একটা রঙিন একটা কি দেখি, রঙিন একটা আগুন দেখি, কালারফুল ফ্লেম দেখি। ওই যে রঙিন আগুন, এই রঙিন আগুন দেখে আমরা শিওর হয়ে যাই যে এখানে কোন কালার, কোন ছিল কি বলে, ধাতু ছিল, বা কোন ধাতুর লবণ ছিল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের শিক্ষা পরীক্ষার মূলনীতি। আমরা দেখলাম যে শিক্ষা পরীক্ষা আমরা কেন করি, আমাদের এই কেনর মূল উদ্দেশ্যটা কি, কেনর মূল উদ্দেশ্যটা হচ্ছে আইডেন্টিফিকেশন। এই যে কেন, এই কেনর মূল উদ্দেশ্য হচ্ছে কি, আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ, তাই তো। কেনর মূল উদ্দেশ্য হচ্ছে শনাক্তকরণ। আমরা কেন করব, শনাক্তকরণ করব। কি শনাক্ত করব, ওই যে লবণে কোন ধাতু উপস্থিত আছে, কোন ধাতুর লবণ, কোন পরমাণু আছে, সেটার জন্য, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় প্রসেসটা কি, আমরা প্রসেস তো জানি যে ওয়াশ গ্লাস নিব, লবণ নিব, প্লাটিনাম তার নিব, আগুন দিব, তাই তো। এখন যদি বলা হয় যে কেমিস্ট্রি কি, ভিতরে কি হয়, ঘটনা কি, কেন এরকম কালার দেখব, তখন আমরা এটা লিখবো যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, এই কারণে আমরা কালার দেখতে পাই, ঠিক আছে। এরপর আমরা যাব কোথায়, এরপর এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলো আমরা একটু দেখব। তো সেখানে প্রথম প্রশ্ন যে HCl কেন ব্যবহৃত হয়, এইটা মোটামুটি 3-4 কোটি বার আসছে পরীক্ষায়। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষা কেন দেয় না, এটা 1-2 কোটি বার আসছে। আর এই যে এটা প্লাটিনাম ওয়্যার, এটা কেন ব্যবহৃত হয়, এটা মোটামুটি 50 লাখ বার আসছে। তো আমরা এই টুকিটাকি প্রশ্নগুলো একটু অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমেই আসি, HCl কেন ব্যবহৃত হয়, HCl কেন ব্যবহৃত, হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন দেয়, যে বলছিলাম না যে একটা ওয়াশ গ্লাসে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেটার মধ্যে আমরা ডুবাই, কেন ডুবাবো আমরা HCl এ, হাইড্রোক্লোরিক অ্যাসিডে। তো এখানে মেইন কারণটা হচ্ছে ভাইয়া দেখো,
আমরা কি দিই? তাপ দিই। তাপ দিলে ওই লবণটা কি যায়? এক্সাইটেড স্টেটে যায়, উড়ে যায়, তাই না? উদ্দায়ী হয়, উড়ে যায়। অর্থাৎ আমার এই যে এটা দেখো, আমার এই সোডিয়ামটা কি করে? এনার্জি অ্যাবজর্ব করে গ্যাসিয়াস স্টেটে, যেটা সলিড জিনিস, কঠিন জিনিস, কোথায় যায়? গ্যাসিয়াস স্টেটে যায়, গ্যাস হয়ে যায়। তার মানে সে কি করে? উড়ে, উঠতে চায়। তো এখন আমাদের এই যে বুনসেন বার্নার, অর্থাৎ ল্যাবরেটরিতে যে বার্নারে আমরা তাপ দেই, সেই তাপের শক্তি তো অনেক না। সেই তাপ আর সূর্যের তাপ কি এক? সেই তাপ কি 1500 2000 ডিগ্রি সেলসিয়াস? না, এটা অল্প তাপ, অল্প তাপ। তো এই এনার্জিতে তোমাকে যদি কোনো একটা লবণকে তুমি উদ্দায়ী করতে চাও, কোনো একটা লবণকে তুমি উড়ায় দিতে চাও, সেক্ষেত্রে তোমার এমন লবণ নিতে হবে যেই লবণ অল্প তাপে উদ্দায়ী হয়, তাই না? কম শক্তি খরচে উদ্দায়ী হয়, উপরে উঠে যেতে চায়, তাই না? তো আমাদের যে ক্লোরাইড লবণ যারা আছে, ক্লোরাইড লবণগুলা, ওই ক্লোরাইড লবণ অধিকতর উদ্দায়ী। ক্লোরাইড লবণগুলাকে তুমি অল্প হিট দিলেই সে উড়ে যাবে, অল্প হিট দিলেই উদ্দায়ী হবে। তাহলে আমাদের কোন লবণ নেওয়া উচিত? যেই লবণ অল্প হিট দিলে উঠে যাবে, উদ্দায়ী হবে, সেই লবণ কোন লবণ? সেই লবণ হচ্ছে ক্লোরাইড লবণ। তো এই জন্য হচ্ছে আমরা ক্লোরাইড HCl ব্যবহার করি, যাতে ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। কি লবণ? ক্লোরাইড লবণ। তাহলে এখানে কারণটা কি? এখানে কারণটা হচ্ছে ক্লোরাইড লবণ অধিকতর, ক্লোরাইড লবণ লবণ অধিকতর উদ্দায়ী, অধিকতর উদ্দায়ী। তো তাতে লাভ কি হয়? তাতে অল্প তাপেই সেটা কি? সেটা উড়ে যেতে চায়, অল্প তাপেই উড়ে যেতে চায়। তো সেক্ষেত্রে ধরো ধরো তুমি একটা লবণ নিলা, ক্যালসিয়াম কার্বনেট সলিড, এটা নিলা। এটা নিয়ে যদি তুমি হিট দাও, নর্মাল হিট, ওই যে বুনসেন বার্নারের হিট, তাহলে ক্যালসিয়ামের যে ইটের মতো লালচে যে কালার, ওরকম কালার তুমি দেখতে পাবা না, ওরকম কালার আসবে না, কারণ ওই হিটে ক্যালসিয়াম কার্বনেট ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছি? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবাইতে হবে, এই যে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবাইলে এখানে কি উৎপন্ন হয় ভাইয়া? এখানে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়ে যায়, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়ে যায়। এখন যখন ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়ে গেল, যখন ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়ে গেছে, তখন তুমি যখন এবার হিট দাও, তখন কিসে হিট দিতেছো? ক্যালসিয়াম ক্লোরাইড লবণে হিট দিতেছো। আর এই ক্যালসিয়াম ক্লোরাইড লবণ কি? যেহেতু ক্লোরাইড আছে এখানে, যে ক্লোরিন আছে, ক্লোরাইড লবণ মানে কি? সেটা উদ্দায়ী। এইবার অল্প তাপমাত্রায় এই জিনিসটা ইজিলি উড়ে যাবে এবং আমরা সুন্দর কালার দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এখানে একটাই অ্যান্সার, যে ক্লোরাইড লবণ অধিকতর উদ্দায়ী, এই জন্য আমরা HCl ব্যবহার করি ক্লোরাইড লবণ তৈরি করার জন্য। উদাহরণ হিসেবে তুমি বলতে পারো যে ক্যালসিয়াম কার্বনেট, এটার সাথে আমরা HCl যোগ করলে ক্যালসিয়াম ক্লোরাইড হয়, তখন হিট দিলে আমরা ইজিলি আমরা কি করতে পারি? আমাদের কালার দেখতে পারি, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন শিখা পরীক্ষা দেয় না? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন শিখা পরীক্ষা দেয় না, বা অন্যান্যদের মতো কালার শো করে না? আচ্ছা, এখানে দুইটা কারণ আছে, দুইটা। হ্যাঁ, প্রথমত কারণ যদি আমরা চিন্তা করি, প্রথম কারণ হচ্ছে এই যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, এরা আকারে ছোট ছোট পরমাণু, এবং এই জন্য এরা কি? এরা হচ্ছে স্টেবল। তাহলে আমরা একটা কারণ বলতে পারি যে এদের আকার ছোট। এখন আকার ছোট হইলে কি হয়? এদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, অর্থাৎ এদের স্থায়ী ইলেকট্রন বিন্যাস আছে। তো এইখানে বেসিক্যালি জিনিসটা কি? বেসিক্যালি জিনিসটা হচ্ছে তোমার এই কি করতে হবে? দেখো, কি করতে হবে? যে একটা লবণ, তাই না? এই লবণটাকে তুমি কি করবা? লবণটাকে তুমি হচ্ছে এই যে আয়নিত করতেছো, তাই না? এই লবণটাকে তুমি সলিড অবস্থায় আছে, হিট দিলে এটা গ্যাসিয়াস স্টেটে গেল, আয়নিত অবস্থায় গেল, তাই তো? এখন এই যে লবণটা তুমি তৈরি করলা, হিট দিলা, আয়নিত করলা, আবার সেটা নর্মাল স্টেটে গেল, এক্সাইটেড স্টেটে গেল, এই সব কিছু কখন সম্ভব? যেমন সোডিয়ামের ক্ষেত্রে কেন সম্ভব? সোডিয়াম একটা ইলেকট্রন ইজিলি দিতে পারে, তাই না? ক্লোরাইড ইলেকট্রন নিতে পারে, ক্যালসিয়াম একটা ইলেকট্রন ইজিলি দিতে পারে। কিন্তু আমরা যদি এই ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের দিকে তাকাই, এই ম্যাগনেসিয়াম বেরিলিয়াম এই দুইটাই হচ্ছে স্টেবল, অনেক ইলেকট্রনিক্যালি স্টেবল, দুইটার ইলেকট্রন বিন্যাস খুবই স্থিতিশীল, যার কারণে সেটা সহজে আয়নিত হতে চায় না, তাহলে এক্ষেত্রে আমরা 2 নাম্বারটা কি বলবো? স্টেবল ইলেকট্রন বিন্যাস, স্টেবল ইলেকট্রন বিন্যাস। তো এই দুইটা কারণ যদি আমরা দেখায় দেই,
তাহলেই যথেষ্ট, আর কিছু দিতে হবে না। এখন বড় জোর ম্যাক্সিমাম তুমি এখানে কি দিতে পারো, ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিতে পারো, যেখানে বেরিলিয়ামের কত, বেরিলিয়ামের হচ্ছে 4, 4 মানে 1s2 2s2। এখন যেহেতু আকার ছোট, আবার ইলেকট্রন বিন্যাস স্টেবল, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলা অনেক অনেক বড় বেশি পরিমাণ শক্তিতে বাইন্ডিং অবস্থায় থাকে। এখন তুমি এটারে বুনসেন বার্নারে তাপ দিলে ওই এনার্জিতে আসলে এটা আয়নিত হতে চায় না, ঠিক আছে। এরপরে আসে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কত, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, 12 তাই না? তাহলে হচ্ছে নিয়নের 10 সাথে, নিয়নের 10 সাথে 3s2, এই যে এটা। তো আমরা এই ক্ষেত্রে কি বলবো, যে এদের আকার ছোট এবং স্টেবল, স্থায়ী স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে এরা কি করে, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে শক্তিশালীভাবে বাইন্ডিং থাকে, হ্যাঁ, শক্তিশালীভাবে নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে, যুক্ত, হ্যাঁ। তো যার কারণে এটাকে তুমি বুনসেন বার্নারে হিট দিয়ে আয়নিত করে ওই কালার দেখতে দেখতে একটু কষ্ট হয়, ঠিক আছে। তো এই জন্য এদের ক্ষেত্রে ওইরকম সুন্দর স্পেসিফিক কালার দেখে আইডেন্টিফিকেশন সম্ভব হয় না, যেটাকে আমরা বলি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না, ঠিক আছে। ওকে, এরপর আসি লাস্টেরটা, যে প্লাটিনাম ওয়্যার কেন ব্যবহার করা হয়, প্লাটিনাম তার কেন ব্যবহার করা হয়। প্লাটিনাম তার ব্যবহারের কারণ কি ভাইয়া, প্লাটিনাম তার, আমরা তো এখানে অন্য কোনো তারও ব্যবহার করতে পারতাম, অন্য তারও ব্যবহার করা যায়, কিন্তু স্পেসিফিক প্লাটিনামটা ভার্সেটাইল কেন, কারণ এটা হচ্ছে একদম নিষ্ক্রিয়। তুমি মনে করো একটা লবণ নিলা, সোডিয়াম ক্লোরাইড লবণ নিয়ে তুমি কোথায় ডুবাইতেছো, তুমি ডুবাইতেছো তোমার ওয়াচ গ্লাসের মধ্যে, ওয়াচ গ্লাসে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এখন তুমি যদি এমন একটা তার নাও যেটা তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে দিলে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে দিলে তার গলে যায়, তাহলে হবে? মনে করো তুমি যদি এখানে ক্যালসিয়াম তার নিতা, তুমি যদি এখানে ক্যালসিয়াম ধাতু তার নিতা সাপোজ, ঠিক আছে, সাপোজ তুমি এখানে ক্যালসিয়াম ধাতুর তার নিতা, বা বা এসিএল থেকে মানে বেশি সক্রিয়, এসিএল থেকে বেশি সক্রিয় তুমি যদি কোনো ধাতুর তার নিতা, ধরো তুমি আয়রনের তার নিতা বা জিঙ্কের তার নিতা, জিঙ্কের তার নিয়া তার সাথে তুমি এসিএল দিতা, এসিএল দিতা, তাহলে কি হইতো, জিঙ্ক বেশি শক্তিশালী, এখানে জিঙ্ক ক্লোরাইড লবণ তৈরি হইতো, জিঙ্ক ক্লোরাইড লবণ তৈরি হয়ে যেত, তাই না, জিঙ্ক ক্লোরাইড লবণ তৈরি হয়ে যেত, অর্থাৎ জিঙ্ক কি করতো, হাইড্রোজেনকে রিপ্লেস করে দিত, জিঙ্ক ক্লোরাইড লবণ তৈরি হয়ে যেত। তো এটা কি ব্যবহার করা যাবে, এটা ব্যবহার করা যাবে না। এমন একটা তার আমরা ব্যবহার করব যেই তারটা এই এসসিএল এর সাথে কোনো বিক্রিয়া করবে না, অর্থাৎ আমার হাইড্রোক্লোরিকের এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থেকে কম সক্রিয়, ওই যে সক্রিয়তা সিরিজ আছে না, সক্রিয়তা ওই যে কে না কে কি না কি করছে, হাজী সাহেব এসে পিটাইছে, কবিতা তোমরা শিখছো না, ওই কবিতায় সব থেকে নিচে কে থাকে, প্লাটিনাম গোল্ডেরা, তার মানে এটা সব থেকে কম সক্রিয়। তো সব থেকে কম সক্রিয় একটা ধাতু আমার লাগবে, ঠিক আছে। তো আমরা যদি এটা এখানে জিঙ্কের তার ইউজ করতে চাইতাম, জিঙ্ক ওয়্যার বা জিঙ্কের তার ইউজ করতে চাইতাম, তাহলে এটা এটা হইতো না, এটা হইতো না। আমাদের ইউজ করা লাগবে কোনটা, আমাদের ইউজ করা লাগবে হচ্ছে প্লাটিনাম তার। আমরা যদি প্লাটিনামের সাথে এসসিএল দেই, এসসিএল দেই, তাহলে এখানে কোনো বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন। তাহলে আমরা এখানে এক্সকিউজটা কি দিব, যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, প্লাটিনাম একদম নিষ্ক্রিয়, এর সক্রিয়তা খুবই কম, এটা নিষ্ক্রিয়, এটা যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবাই তাহলে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করবে না, এই জন্য আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে। সো হোপফুলি আমরা পারবো, হোপফুলি আমরা পারবো, যদি পারি তাহলে দেখো এখন লাস্টে তোমাদের একটু কষ্ট করা লাগবে। সে কষ্টটা কি, কষ্টটা হচ্ছে এই যে জিনিসগুলা, এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে সবই তোমরা জানো, টুকিটাকি একটু রিডিং দিবা। যেমন ধরো এই আমরা যখন এই একটা তার নিব, প্লাটিনাম তার নিব, লবণ নিব, ডুবাবো, আগুনে দিব, দেওয়ার পর ঘটনা কি ঘটে, ঘটনা কি ঘটে, ঠিক আছে। কি দেখে আমরা শিওর হব যে এটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ, এটা হচ্ছে খালি চোখে কি হয়, আর হচ্ছে নীল কাচের মধ্যে দিয়ে কি হয়। নীল কাচটা কি ভাইয়া, এই নীল কাচটা হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস, কোবাল্ট ব্লু গ্লাস, কোবাল্টের ব্লু গ্লাস, নীল গ্লাস। এই নীল গ্লাসের দরকারটা কি, নীল গ্লাস কেন ব্যবহৃত হয়, নীল গ্লাস ব্যবহৃত হয় এই সোডিয়াম আছে না, সোডিয়াম শয়তানের হাড্ডি, এই তুমি যখন একটা লবণ তোমাকে দিবে, দেখা গেছে অনেক লবণের সাথে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, যেহেতু এটার অ্যাভেলেবিলিটি বেশি, ছড়ায় ছিটা থাকে, এটা মিক্স হয়ে যাইতে পারে, বা একাধিক ধাতু মিক্স থাকতে পারে লবণের মধ্যে। তখন যেটা হবে, তুমি যখন খালি চোখে দেখবা এই দিক দিয়ে সোনালী হলুদ, ওই দিক দিয়ে লাল, ওই দিক দিয়ে ইটের মতো, ওই দিক দিয়ে বেরিয়ামের মতো, কাঁচা আপেলের মতো সবুজ বিলকি জিলকি বিলকি, তোমার ব্রেইন দেখবে এরকম করতেছে। তো কোবাল্ট ব্লু যেটা করে,
সে ওই সোডিয়ামের সোনালী হলুদ যেটা, এই হলুদ কালারটা খেয়ে ফেলে। তাহলে সোডিয়াম যদি সেখানে বিলকি জিলকি করতে যায়, আমি যদি কোবাল্ট ব্লু গ্লাসটা এমনি ধরি আমার চোখের সামনে, এই কোবাল্ট ব্লু গ্লাসটা কি করবে, হলুদ কালারটা খেয়ে ফেলবে। খেয়ে বাকি যে র কালারটা আছে, বেসিক কালারটা আছে, ওই কালারটা আমার চোখে সে দিবে। তখন আমি শিওর হয়ে যাবো, আচ্ছা তাহলে এখানে অমুকে ছিল। ঠিক আছে? যেমন যদি বেগুনি বর্ণের, এটা বেহুনি না, এটা বেগুনি হবে, বেগুনি, বেগুনি বর্ণের শিখা দেয়, তখন সেখানে কে, পটাশিয়াম লবণ। তো এই বেগুনি বর্ণের যদি আমরা নীল কাচের মধ্যে দিয়ে দেখি, তখন এটা আমরা নীলাভ। আরে খোদা, এত ভুল কেন? তখন আমরা কি দেখবো, নীলাভ বেগুনি বর্ণের শিখা দেখবো। তাহলে খালি চোখে দেখলে একরকম, কোবাল্ট কাচের মধ্যে দিয়ে দেখলে একরকম। তোমার মনে হচ্ছে ভাই একটা শিখলেই তো হয় না, পরীক্ষায় কিন্তু দুইটাই আসে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার যেমন এই যে এটা ইটের ন্যায় লালচে বর্ণ কোনটা, ইটের ন্যায় লালচে হচ্ছে আমার ক্যালসিয়াম। এই যেটা তুমি যখন খালি চোখে দেখবা, হ্যাঁ যখন খালি চোখে দেখবা, খালি চোখে, তখন তুমি দেখবা যে ইটের ন্যায় লাল। কিসের মতো লাল? ইটের মতো লাল। তুমি শিওর হয়ে যাবে কি এটা ক্যালসিয়াম লবণ। তো পরীক্ষায় আসবে যে ক্যালসিয়ামের কালার কি, ইটের মতো লাল। কিন্তু যদি আসে কোবাল্ট ব্লু কাচের মধ্যে দিয়ে, নীল কাচের মধ্যে দিয়ে ক্যালসিয়ামের কালার কেমন দেখবা, তখন তোমার অ্যান্সার হবে ফিকে সবুজ, ফিকে সবুজ। ঠিক আছে? এর কারণ কি? কারণ হচ্ছে ক্যালসিয়ামের লবণটাতে যদি হালকা সোডিয়াম ক্লোরাইড মিক্স থাকতো, একটু মিক্স, বাংলাদেশে তো তুমি জানো সবকিছুর মধ্যে একটু মিক্স থাকে, একটু ভেজাল থাকে, একটু ঝামেলা থাকে। তুমি লবণ কিনে আনলা ক্যালসিয়ামের, আইনা দেখলা এটার মধ্যে মিক্স আছে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, তাহলে তখন কি হবে? তখন তুমি ফ্লেমে ধরলে, আগুনে ধরলে, তুমি ইটের মতো লালও দেখবা, সোনালী হলুদও দেখবা, তুমি তো টেনশন কি হইলো। তখন কি করতে হবে, এই কোবাল্ট ব্লু কাচের মধ্যে দিয়ে যখন আমি ধরবো, অর্থাৎ আমার চোখের সামনে কোবাল্ট ব্লুর একটা গ্লাস যখন ধরবা, ওইটার ওই কোবাল্ট ব্লু দিয়ে যখন তুমি দেখবা, তখন কোবাল্ট ব্লু কি করবে, এই ব্লু গ্লাসটা ওই সোনালী হলুদ কালারটা খেয়ে ফেলবে। বাকি থাকবে কি? বাকি থাকবে যে ফিকে সবুজ। এটা দেখে তুমি তখন বুঝবা যে আচ্ছা এটা হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে? তো এই যে টেবিলটা, এই টেবিলটা তোমাদের হচ্ছে HW হোম কাজ বা বাড়ির ওয়ার্ক, এটা তোমরা বাসায় পড়ে ফেলবা। হোম কাজ বা বাড়ির ওয়ার্ক, এটা তোমরা করে ফেলবা। ঠিক আছে? এটা বাড়িতে পড়ে ফেলবা, এটার কোনো বেসিক নাই, একদম মুখস্থ। ওকে? আমি যখন করতাম ল্যাবরেটরিতে আমাদের ইউনিভার্সিটিতে, তখন আমার সব থেকে সুন্দর লাগতো স্ট্রনশিয়ামের কালারটা, যে এটা, এটা সূর্যাস্তের মতো লাল, এটাকে বলা হয় ক্রিমসন রেড। এই যে সূর্যের মতো লাল, এটাকে বলা হয় ক্রিমসন রেড, ক্রিমসন রেড, ক্রিমসন রেড। তা আমি ইউনিভার্সিটি লাইফে আমার স্ট্রনশিয়ামটা করতে খুব ভালো লাগতো, কালারটা খুব জোস, ক্রিমসন রেড, হোয়াটএভার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি শিক্ষা পরীক্ষা নিয়ে আলোচনা। এতদূর পড়লে আমাদের শিক্ষা পরীক্ষা থেকে ইনশাল্লাহ যে প্রশ্ন আসবে আমরা সবই অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, পারলে এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের কোথায়, আমাদের তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা তো একদম সিম্পলি, খুবই সাধারণভাবে তেজস্ক্রিয়তার একটু যেটা আমরা পড়ে ফেলবো। তো দেখো তেজস্ক্রিয়তা জিনিসটা কি, জিনিসটা হচ্ছে কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে কি হয়, বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ হয়, বিকিরণ, বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ হবে কোন পরমাণুর, কোথা থেকে, নিউক্লিয়াস থেকে। কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ হয়। ওই যে স্বতঃস্ফূর্তভাবে যে রশ্মিটা বিকিরণ হয়, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। এখন রশ্মিগুলা কি, আলফা, বিটা, গামা, এটা সেটা এটা। ওকে? তো এখান থেকে আমাদের প্রশ্ন কি আসে, ওই জিনিসগুলো আমরা দেখব। হ্যাঁ, এখান থেকে আমাদের যে এরকম ইকুয়েশন দিয়ে দিবে, ইকুয়েশন দিয়ে বাকিটা করতে বলবে, এটাই মূলত প্রশ্ন, এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে? এটাই মূলত প্রশ্ন, যে এখান থেকে ইকুয়েশনটা দিবে, দিয়ে বাকিটা তোমাকে করতে বলবে, অথবা এখানে একটা গ্যাপ রাখবে, ওইখানের অ্যান্সারটা দিয়ে দিবে, তোমার শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ, তো প্রথম কথা কি, যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে মানে স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টানিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে যখন বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ হবে, তখন আমরা সেটাকে বলবো তেজস্ক্রিয়তা। রশ্মিগুলা কি, রশ্মিগুলো হচ্ছে আলফা, বিটা, গামা ইত্যাদি ইত্যাদি। তো এই তেজস্ক্রিয়তা পড়তে হইলে আমাদের এই কণাগুলাকে চেনা লাগবে, যে এরা আসলে কারা। যেমন প্রথমত আলফা কণা। আলফা কণা কি? আলফা কণা হচ্ছে যে হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন যদি চলে যায়, হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন যদি চলে যায়, যে হিলিয়াম 2+, এটা হচ্ছে আলফা। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2, আর ভর কত, ভর হচ্ছে 4। তাহলে এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমার আলফা কণা। আমরা যখন রিঅ্যাকশনে লিখবো, রিঅ্যাকশন আমার এই 2+ না দেখাইলে হবে, যে হিলিয়াম দিয়ে এভাবেই দেখানো যায়।
কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে আলফা কণা। তাহলে তো কোথা থেকে কোনো একটা নিউক্লিয়াস থেকে যদি আলফা কণা বের হয়ে যায় তাহলে তার পারমাণবিক সংখ্যা কত কমবে? 2 কমে যাবে, তাই না? তার আণবিক ভর পারমাণবিক ভর কত কমবে? পারমাণবিক ভর 4 কমে যাবে, তাই না? আলফা কণা বের হওয়া মানে কি? এই যে ধরো এখান থেকে -2 4 হিলিয়াম, এটা কি আলফা কণা? আলফা কণা বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়া মানে কি? বের হয়ে যাওয়া মানে হচ্ছে তার এই যে 2 পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, আর এই যে ভর 4 কমে যাবে, এটা টোটালি কমে যাবে। ঠিক আছে? তো সামনের ব্যাপারগুলো এরকমই, এইভাবেই হিসাব করতে হয়, আর কিছুই না। বিটা কণা, বিটা কণা কি? বিটা হচ্ছে ধরো যে ইলেকট্রন উপরে 0 নিচে -1, মানে হচ্ছে ইলেকট্রনের বিকিরণ। তার মানে বিটা কণা যদি কোথাও এসে যুক্ত হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা 1 কমে যাবে, কারণ এটা কি? এটা মাইনাস। আর কোথা থেকে যদি বের হয়ে যায় তখন মাইনাসে মাইনাসে প্লাস হবে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। এইটা যখন আমরা করব তখন বুঝবা, এখন এটা আপাতত যেমন আছে এমনি থাকো। ঠিক আছে? তাহলে বিটা হচ্ছে এটা। আলফা কণা কি? আলফা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা বেসিক্যালি হচ্ছে এনার্জি, এটা 0 0। আলফা হচ্ছে এখানেও 0 এখানেও 0, এটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা হচ্ছে একটা এনার্জি। এরপর আসো পজিট্রন। পজিট্রন হচ্ছে বিটা কণার উল্টা। পজিট্রন কি? এই বিটা কণার উল্টা। তার মানে বিটা কি? বিটা হচ্ছে এটা ই, এখানে 0, আর এখানে কত? -1 না? পজিট্রনের ক্ষেত্রে এটা হচ্ছে +1। ঠিক আছে? ওকে, এরপর আসি নিউট্রন। নিউট্রন জিনিসটা কি? নিউট্রন হচ্ছে এই যে এটা, এই নিউট্রন উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 0, এইটা ক্লিয়ার? আর লাস্টলি হচ্ছে প্রোটন। প্রোটন তো আমরা জানি, প্রোটন কি? H+ না? H+, এই যে হাইড্রোজেন উপরে 1, এখানে 1, এখানে একটা প্লাস, এটা হচ্ছে আমাদের কি? প্রোটন। প্রোটন মানে কি? প্রোটন মানে হাইড্রোজেনের একটাই ইলেকট্রন সে যদি দান করে দেয় তাহলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের প্রোটন। ঠিক আছে? সো এই কণাগুলা চিনলে বাকি এখন আমি তোমাদের সাথে প্র্যাকটিস করব, আমরা আলাপ আলোচনা করব। দেখবা তেজস্ক্রিয়তা খুবই সহজ টপিক, একটা সহজ মানে সুন্দর একটা টপিক। হ্যাঁ, একদম ইজিলি পড়া যায়। তো আমি আবারও বলি, তেজস্ক্রিয়তা জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ হয়, এটাই ঘটনাটাই তেজস্ক্রিয়তা। এবং এই তেজস্ক্রিয়তা যেই রশ্মিগুলো বিকিরণ হয় এরা কারা? এরা হচ্ছে আলফা, বেটা, গামা, পজিট্রন, নিউট্রন, প্রোটন, এইটা আমি তার অনেকগুলো আছে। তার মধ্যে এগুলো হচ্ছে বহুল পরিচিত এবং প্রশ্নে এগুলাই আসে, এই জন্য আমরা এগুলো পড়ি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা একটু এখানে একটু সলভ করি যে এই জিনিসগুলো আসলে কি, কেমন হয়, কি ধরনের চেঞ্জ হয়। প্রথমে আসো, দেখো রেডিয়াম কি দিছে? রেডিয়াম। এখন রেডিয়াম থেকে হিলিয়াম চলে যাবে, মানে আলফা কণা চলে যাবে। চলে গেলে দেখো এখানে কত আছে? 88। কত আছে এখানে? 88 আছে। 88 মাইনাস হবে কত? মাইনাস হবে 2। 88 থেকে যদি -2 হয় তাহলে থাকে কত? 86। এখন 86 কার পারমাণবিক সংখ্যা? 86 হচ্ছে রেডনের পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে রেডন। রেডন কি? Rn। রেডন Rn, এটা কত? এটা হচ্ছে 86। ঠিক আছে? তাহলে ছিল রেডিয়াম, হয়ে গেছে কি? রেডন। কারণ কি? কারণ একটা আলফা কণা চলে গেছে, 2 চলে গেছে। এখন পারমাণবিক সংখ্যা কত কমছে? 88 থেকে 2 কমছে, 86 হয়েছে। রেডিয়ামটা রেডন হয়ে গেছে। আর উপরে উপরে কত ছিল? 226 কমে গেছে কত? -4 হয়েছে। তাহলে কত থাকতেছে? 26 থেকে 4 গেলে 22, তার মানে 2 2 2, শেষ। শেষ হয়ে গেছে। তার মানে যোগ বিয়োগ, শুধু যোগ বিয়োগ আর কিছুই না। এবার আসো এখানে অ্যাক্টিনিয়াম। দেখো অ্যাক্টিনিয়ামের কত? 89, এটা থেকে মাইনাস হয়েছে কত? মাইনাস হয়েছে -1। তার মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে 89 মাইনাস -1, এটা। তাহলে কত থাকতেছে? 89 মাইনাস মাইনাসে কত? +1, তাহলে কত? তাহলে হচ্ছে 90। ঠিক আছে? 90 মানে কি ভাইয়া? 90 মানে হচ্ছে থোরিয়াম। 90 কার? 90 হচ্ছে থোরিয়ামের। থোরিয়াম। আর উপরে কত? উপরে 232, আর যোগ 232 থেকে 0 বাদ হয়েছে, তাহলে কত থাকে? 232 থাকবে। শেষ, 232 থোরিয়াম। আর ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে তোমার এইখানে যে রেডন, রেডিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, এইগুলো একটু মুখস্থ করতে হবে। যে রেডনের 86, রেডিয়ামের 88, থোরিয়ামের 90, অ্যাক্টিনিয়ামের 89, এই কয়েকটা হাতে গোনা কয়েকটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো সহজ লাগবে, আদারওয়াইজ কঠিন লাগবে। হ্যাঁ, ওকে। লাস্ট ওয়ান, থোরিয়াম। থোরিয়ামের সাথে আমার কে? আচ্ছা, এটা এখানে কি হয়েছিল? মাইনাস হয়েছিল। কে? আমাদের এই যে বিটা কণা মাইনাস হয়েছিল, আর এই জায়গায় কি হয়েছে? প্লাস হয়েছে। তো প্লাস হলে দেখো আছে 90,
90 সাথে -1 প্লাস হয়েছে, মানে এই যে 90 মাইনাস প্লাস হয়েছে, তার মানে প্লাস -1, এই -1, তার মানে কত থাকতেছে 90 বিয়োগ 1, তার মানে কত, তার মানে হচ্ছে 89। তাহলে নিচে থাকতেছে কত 89 কার 89 যে অ্যাক্টিনিয়ামের হচ্ছে 89, তাহলে এখানে বসবে অ্যাক্টিনিয়াম কত 89, আর উপরে কত 232 যোগ 0, তাহলে 232 যেমন আছে শেষ। এইটাই হচ্ছে পরীক্ষায় আসে, এইটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। আমরা আরো কিছু প্র্যাকটিস করব, জাস্ট একটু দেখলাম। তাহলে তেজস্ক্রিয়তা জিনিসগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? হোপফুলি আমরা বুঝতে পারছি। আমরা যাই পরেরটাতে। আচ্ছা, এবার আসি এই তেজস্ক্রিয়তার সাথে, তেজস্ক্রিয়তা এই ঘটনাগুলো কিরকম হয়? নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়াটা কি? যে উচ্চ গতি সম্পন্ন কোন কণা দ্বারা নিউক্লিয়াসকে আঘাত করা, ঠিক আছে? নিউক্লিয়াসকে আঘাত করা, তুমি নিউক্লিয়াসকে আঘাত করবা এবং সেখান থেকে কি হবে, সেখান থেকে এনার্জি রিলিজ হবে, সেখান থেকে যে এই কি বলে এটাকে বিভিন্ন ধরনের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট তৈরি হবে, কি বলে এটাকে পরমাণু তৈরি হবে, তারপরে এনার্জি রিলিজ হবে, তারপরে তোমার ওই যে নিউট্রন আলফা বিটা এগুলো উৎপন্ন হবে। হ্যাঁ, তো এই যে নিউক্লিয়ার রিঅ্যাকশনটা এটাও তেজস্ক্রিয়তার মতোই। তো পার্থক্য কি দেখো, পার্থক্য হচ্ছে তেজস্ক্রিয়তা হচ্ছে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে। তেজস্ক্রিয়তা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা, তুমি বিশাল বড় মনের মানুষ, তুমি মনে করো যে স্বতঃস্ফূর্তভাবে সবাই টাকা বিলাইতেছো, এটা হচ্ছে তেজস্ক্রিয়তা। আর তুমি ধরো কিপটা, তোমার টাকা আছে দেও না, তোমার ঠাড়া কানের নিচে দুইটা দিলাম, ভয়ে তুমি সবাই দিতেছো, এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। তো দুটোর মধ্যে পার্থক্য, একটা হচ্ছে স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্তভাবে হইতেছে, আর একটা হইতেছে বম্বার্ডমেন্ট। ছোটবেলায় গ্রামের যারা আছে তারা একটা খেলা আছে বম্বাস্টিক, আমরা বলি বম্বাস্টিক, মানে বল দিয়ে একজনের পিঠে আরেকজন মারো, একজনের গায়ে আরেকজন মারো। তো এইখানে এই যে ঘটনাটা, এটা হচ্ছে বম্বার্ডমেন্ট। এটা হচ্ছে ওই যে ছোট্ট উচ্চ গতি সম্পন্ন ছোট্ট কণা, ধরো নিউট্রন দিয়ে তুমি কি করলা, জোরে সোরে মারলা, ধরো কার মধ্যে, যে রেডিয়ামের মধ্যে বা ইউরেনিয়ামের মধ্যে মারলে, ওখান থেকে এবার মনে করে বিক্রিয়া শুরু হয়। এবার এই নিউক্লিয়াস ভাঙবে, ভেঙে অনেক কিছু তৈরি করবে, সাথে এনার্জি তৈরি করবে। এই জিনিসগুলো হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এখন এই নিউক্লিয়ার বিক্রিয়া কয় ধরনের? এই নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে ফিশন, ফিউশন, আর হচ্ছে ট্রান্সমুটেশন। তিনটা। আসো আমরা একটা একটা নিয়ে আলোচনা করি। প্রথমে আসি ফিশন কি? ফিশন হচ্ছে যেই নিউক্লিয়ার বিক্রিয়ায় তুমি একটা ছোট্ট কণা দিয়ে একটা বড় নিউক্লিয়াসকে আঘাত করার ফলে ছোট ছোট অনেক নিউক্লিয়াস তৈরি হবে, সাথে হিউজ পরিমাণ এনার্জি তৈরি হবে। ছোট ছোট অনেক নিউক্লিয়াস তৈরি হবে, সাথে হিউজ পরিমাণ এনার্জি তৈরি হবে, ঠিক আছে? হিউজ পরিমাণ এনার্জি তৈরি হবে। যেমন এখানে দেখো, তুমি যে নিউট্রন দিয়ে কি করলা, ইউরেনিয়ামকে আঘাত করলা, অনেক, এটা উচ্চ গতি সম্পন্ন, উচ্চ শক্তি সম্পন্ন। ধরো এখানে কিরকম এনার্জি লাগতে পারে, অনেক, ধরো 8 মেগা ভোল্ট এনার্জি লাগে। ধরো এখানে কত, 8 মেগা ইলেকট্রন ভোল্ট। এই এনার্জিতে নিউট্রনটাকে তুমি কি দিলা, ইউরেনিয়ামে মারলা, ইউরেনিয়ামে যে আঘাত করার ফলে এই ইউরেনিয়ামটা ভেঙে বেরিয়াম উৎপন্ন হয়, ক্রিপ্টন উৎপন্ন হয়, নিউট্রন উৎপন্ন হয়, সাথে 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি উৎপন্ন হয়। এটা পুরোটাই কি, এটা পুরোটাই হচ্ছে এনার্জি, ঠিক আছে? এখন দেখো বেরিয়ামের কত, বেরিয়ামের হচ্ছে 56 পারমাণবিক সংখ্যা, ক্রিপ্টনের হচ্ছে 36। উপরে যদি তুমি হিসাব করো 235 আর 1 কত, 236, আর এখানে হচ্ছে 141 আর 92, 8 41 যদি আমরা হিসাব করি, এখানে 8 গেলে থাকতেছে কত, 36, তো 233 থাকতেছে, তাই না? 41 7 আর 1 33, তার মানে নিউট্রন এখানে লাগবে হচ্ছে 3টা। তো এবার তুমি হিসাব করে দেখো যে 235 আর 1 36, 141 আর 92 কত, 133, সরি 233, আর সাথে 3টা 1 মানে কত, 3, তাহলে 236 হয়ে গেছে আমার রিঅ্যাকশন কমপ্লিট। তো এই যে বিক্রিয়াটা,
এই বিক্রিয়াটাতে আমরা কি কি দেখতে পেলাম ভাইয়া? এই বিক্রিয়াটাতে এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে ফিশন বিক্রিয়া, তাই না? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো এই ফিশন বিক্রিয়া কি হয়? ফিশন বিক্রিয়া একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি হয়। বড় নিউক্লিয়াস 235 যে 92 ভেঙে কি হয়েছে? 56 হয়েছে, 36 হয়েছে, সাথে হিউজ পরিমাণ এনার্জি হয়েছে, হিউজ পরিমাণ এনার্জি তৈরি হয়েছে। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের রূপপুরে আছে না, রূপপুরে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই বিক্রিয়াটা হয়, ফিশন বিক্রিয়া। তাহলে ফিশন বিক্রিয়া কোথায় যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের যে পাবনায় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, হ্যাঁ, পাবনার রূপপুরে, সেই রূপপুরে কোন বিক্রিয়া হয়? কোন বিক্রিয়া হয়? রূপপুর, তাই না? রূপপুরে কোন বিক্রিয়া হয়? রূপপুরে হয় হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আবার আবার আরেকটা জেনে রাখো যে অ্যাটম বম তৈরি হয় না, অ্যাটম বম, অ্যাটম বম, এই অ্যাটম বমে কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটে। ঠিক আছে, ওকে। এবার আসি ফিউশন। ফিউশনে কি হয়? ফিশনের উল্টা। ফিশনে কি হবে? ফিশন হচ্ছে তোমার বড় নিউক্লিয়াস ভেঙে ছোট তৈরি হয়, আর ফিউশন হচ্ছে ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় তৈরি হয়। ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় তৈরি। ফিউশন হচ্ছে ছোট নিউক্লিয়াস তৈরি হয়ে, মানে ফিউশন হচ্ছে ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় তৈরি হবে। যেমন এখানে একটা হচ্ছে, আমরা জানি হাইড্রোজেনের 3টা আছে, আইসোটোপ আছে, কি কি জানো? ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তাই না? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তো এরা যুক্ত হয়, যেমন এইখানে এই যে হাইড্রোজেন 1,3 আর 1,1 এই দুইটা যুক্ত হয়। এটা উচ্চ তাপমাত্রায় বিক্রিয়াটা হয়। উচ্চ তাপমাত্রা কত? ধরো 10⁸ কেলভিন, 10⁸ কেলভিন তাপমাত্রা। অনেক তাপমাত্রায় বিক্রিয়াটা, অনেক উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া হয়। বিক্রিয়া এখানে কি উৎপন্ন হয় ভাইয়া? এখানে উৎপন্ন হয় যে এরকম এরকম দেখো, হাইড্রোজেন 1 এখানে 1 এখানে 1 একে একে কত? একে একে 2 2 কার? 2 হচ্ছে হিলিয়ামের, এই যে হিলিয়াম 2, আর উপরে কত? 3 আর 1 4, হিলিয়াম 2 4, সাথে হিউজ পরিমাণ এনার্জি। এই এনার্জিটা কি? এনার্জিটা হচ্ছে তাপ শক্তি। এনার্জিটা কি? এনার্জিটা হচ্ছে তাপ শক্তি, তাপ শক্তি। সিমিলারলি নিচেরটা যদি আমরা করি, দেখো নিচেরটা কত? এখানে 1 এখানে 1, কত? 2 2 মানে কে? 2 মানে হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের কত? 2, উপরে কত? 3 আর 2 5, কিন্তু হিলিয়ামের কত? হিলিয়ামের হচ্ছে 4। তার মানে এখানে এমন কেউ সাথে উৎপন্ন হয়েছে যার উপরে 1 নিচে 0। দেখো নিচে কত? একে একে কত? 2, এই যে 2 উৎপন্ন হয়ে গেছে, আর উপরে কত? 3 আর 2 5, কিন্তু আমরা লিখছি কত? 4। তাহলে এখানে আমাদের এমন কাউকে বসাইতে হবে যার নিচে 0 উপরে 1। এরকম কে আছে? এরকম হচ্ছে নিউট্রন। এই যে নিউট্রন, উপরে 1 নিচে 0। তাহলে এবার দেখো 3 আর 2 5, 4 আর 1 5, একে একে 2 2 আর 0 2, সাথে হচ্ছে হিউজ পরিমাণ এনার্জি। ঠিক আছে, এই বিক্রিয়া কোথায় দেখা যায় ভাইয়া? এই বিক্রিয়া দেখা যায় আমাদের সোলার সিস্টেমে, আমাদের সূর্যে ঘটে এই বিক্রিয়া। ঠিক আছে, সূর্যে ঘটে এই বিক্রিয়া। কোথায় ঘটে? এই বিক্রিয়া হচ্ছে সূর্যের মধ্যে ঘটে। সূর্য, আমরা বলি না সূর্যের আলোর উৎস কি? সেখানে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে। তো একটা জিনিস খেয়াল করো, এই যে ফিশন, যদি বাংলা শব্দটা কাউন্ট করো, ফিশন এটা কয় অক্ষর? 3 অক্ষর, আর ফিউশনটা হচ্ছে 4 অক্ষর। তো এটা যেহেতু ছোট, ফিশন কি ছোট, বাংলাটা দেখো, ফিশন হচ্ছে ছোট, তার মানে এখানে বড়টা ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হবে, আর ফিউশন হচ্ছে বড়, তার মানে এখানে ছোট যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি হবে। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট, আমরা যদি প্রোডাক্টের চিন্তা করি, এভাবে মনে রাখতে পারো আর কি, যে ফিশন ছোট শব্দ, এখানে ছোট নিউক্লিয়াস তৈরি হবে, তাহলে ভাঙবে কোনটা? বড়টা। আর ফিউশন বড় শব্দ, এখানে বড় নিউক্লিয়াস তৈরি হবে, তাহলে যুক্ত হবে কোনগুলা? ছোট নিউক্লিয়াস। এবার মনে রাখতে পারো, এটা এমনি বললাম আর কি, কিন্তু বেসিক কেমিস্ট্রি হচ্ছে এইগুলা। ওকে, এরপর আসো ট্রান্সমুটেশন ওয়ান টাইপ অফ ফিউশন বিক্রিয়া। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ফিউশন বিক্রিয়া হচ্ছে শুধু হাইড্রোজেন ব্যবহৃত হয়। হাইড্রোজেন, কোনটা? হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের জাতকগুলো ব্যবহৃত হয়, এবং এই বিক্রিয়া কোথায় হয়? সূর্যে হয়। আর ট্রান্সমুটেশন অন্যান্য মৌলের ক্ষেত্রে হয়, তো খেয়াল করো, প্রথমটা দেখো, প্রথমটাতে কি আছে? প্রথমটাতে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম
তার সাথে এই যে অ্যালুমিনিয়ামের 13, 13 দিয়ে কত ভাইয়া? 13 দিয়ে হচ্ছে 15, 15 কার? 15 হচ্ছে ফসফরাস, এই যে ফসফরাস 15। উপরে কত? 27 আর 4, 27 আর 4 কত? 31। কিন্তু ফসফরাসের কত? ফসফরাসের হচ্ছে মনে হয় 30। তাহলে অতিরিক্ত একটা কি? অতিরিক্ত একটা হচ্ছে নিউট্রন। শেষ। এগুলোই পরীক্ষায় আসে, এই আর কিছু না। ওকে, আসি পরেরটা। 7 আর 2, 7 দিয়ে কত? এই 7 আর 2, 7 দিয়ে কত? 9, 9 কার? 9 হচ্ছে ফ্লোরিনের, এই যে ফ্লোরিনের 9। 14 আর 4 কত? 18, 18 কার? ফ্লোরিনের 18। তাহলে এখানে এক্সট্রা কিছু উৎপন্ন হবে না, শুধু একটাই ফ্লোরিন উৎপন্ন হচ্ছে, এই আর কিছু না। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের তেজস্ক্রিয়তার যে টপিকটা ছিল এইটুকু আলোচনা। এবার আমরা একটা টেস্ট করব, দুইটা টেস্ট করব। এই টেস্ট করলে আমরা বুঝবো যে আমরা আসলে বুঝছি কিনা। এই যে দুইটা টেস্ট, আসো টেস্ট করি। প্রথম বলছে ইউরেনিয়াম 235 92। এবার বলছে যে ও পি কিউ আর এস এরা কারা? একদম ফাইনালি এই এসটা তোমাকে বের করতে হলো যে এস আসলে কোন মৌল। প্রথমটা আসি, ইউরেনিয়াম। ইউরেনিয়াম ইউরেনিয়াম কত? 92 আর 235। এখান থেকে কি মাইনাস হয়েছে? আলফা মাইনাস হয়েছে। আলফা মানে কত? আলফা মানে হচ্ছে যে হিলিয়াম 2 4। তাহলে নিচে মাইনাস হয়েছে কত? নিচে মাইনাস হচ্ছে 2, 2 মাইনাস হলে এটা কত হবে? এখানে হবে 90, তাই না? আর উপরে 235 থেকে 4 গেলে কত? 231। তাহলে এটা হচ্ছে 90, 231। এটা হচ্ছে আমার কি? ও। এরপর আমাদের হচ্ছে পি, তারপর আমাদের কিউ, তারপর হচ্ছে আর, এবং সব শেষে আমাদের হচ্ছে এস। মূলত পরীক্ষায় আসে যে এস কে, এস মৌলটা তুমি বের করো। তো আসলে বের করি। তো গেল এটা। আলফা যদি মাইনাস যায়, নিচে 2 মাইনাস গেলে কত? 90 আর 90, আর উপরে 235 থেকে 4 মাইনাস গেলে কত? 231। এইবার এইটা থেকে যে ও থেকে বিটা মাইনাস হয়েছে। এখন বিটা মানে কি ভাইয়া? বিটা মানে হচ্ছে যে ইলেকট্রন শূন্য মাইনাস 1। তো এখন 90 থেকে -1 মাইনাস হয়েছে মানে কি? মানে 90 মাইনাস -1, এটা আমরা করে আসছি না? তার মানে এটা কত? এটা হচ্ছে 90 মাইনাস হচ্ছে +1, তার মানে কত? তার মানে হচ্ছে 91। 91 মানে বিটা যদি মাইনাস হয় তাহলে কি হয়? 1 যোগ হয়ে যায়, তাই না? তাহলে এখানে কত? 90 জায়গায় কত হবে? 90 জায়গায় হবে 91। 91 উপরে 231, কারণ উপরে কত? 0। এবার এখান থেকে আবার আলফা মাইনাস হয়েছে। আলফা মাইনাসের নিচে 2 কমবে, 2 কমলে 89, উপরে 231 থেকে 4 কমলে 227। ওকে, আবার এখানে কত? বিটা মাইনাস হয়েছে। বিটা মাইনাস হলে 1 বেড়ে যাবে, এটা হয়ে যাবে 90, উপরে 227। এবং সব শেষে আবার আলফা মাইনাস হয়েছে। আলফা মাইনাস হলে কত? আলফা মাইনাস হলে এখানে হচ্ছে 88, উপরে 227 থেকে 4 গেলে 223। এবার আমাদেরকে বলছে এই মৌলটা কোনটা? এই মৌলটা কোনটা? এখন ভাইয়া 88 কার? একটু আগে আমরা দেখছিলাম, তাই না? এই যে 88 হচ্ছে রেডিয়াম। উপরে যা থাকে থাকুক, সমস্যা নেই, মেইন হচ্ছে নিচেরটা। কত? 88 কি? রেডিয়াম। তাহলে এই হচ্ছে আমার রেডিয়াম 88। উপরে কত? উপরে হচ্ছে 223। এটা আইসোটোপ, রেডিয়ামের একটা আইসোটোপ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার পরীক্ষার, মানে এটা হচ্ছে ধরো ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্ন। আর তোমাদের বোর্ড পরীক্ষা কি আসবে? বোর্ড পরীক্ষায় যে এইগুলা, এইটা কি, এইটা কি, এইটা কি, এগুলো হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, এগুলো হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন, এগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। আর লাস্টে যেটা ভাইয়া দেখাইলাম এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। ক্লিয়ার? সো তুমি এক জায়গায় সবগুলো মোটামুটি তোমার সলভ হয়ে যাচ্ছে। পরেরটা আবার দেখো, সেম। এখান থেকে আমরা এম বের করব, এম বের করব, এন বের করব, ও বের করব, ও বের করব, পি বের করব, এবং সবশেষে কিউ বের করব। আসো একটা একটা করে শুরু করি। প্রথমে আলফা মাইনাস হয়েছে মানে নিচে 2 কমবে 88, উপরে 4 কমবে 226। এখন তোমরা পারো, এখন দ্রুত করি। বিটা মাইনাস হয়েছে মানে 1 বেড়ে যাবে, 89 হয়ে যাবে, উপরে যা আছে তাই থাকবে। আবার বিটা মাইনাস হয়েছে, আবার 1 বেড়ে যাবে 90, উপরে যা আছে তাই। আবার আলফা মাইনাস হয়েছে মানে 2 কমে যাবে, মানে হচ্ছে 88 হয়ে যাবে, উপরে 4 কমবে 222 হয়ে যাবে। আবার আলফা মাইনাস হয়েছে,
তার মানে হচ্ছে 88 থেকে 86 হয়ে যাবে, উপরে আবার 4 কমলে 218 হয়ে যাবে, 218 হয়ে যাবে। শেষ। 30 থেকে 26, 26, 26, 26 থেকে 4 22, 22 থেকে 4 গেলে 218। শেষ। তাহলে এইবার এটা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় এটাকে এটা হচ্ছে 86 কার ভাইয়া? 86 হচ্ছে রেডনের। রেডনের কত? রেডনের হচ্ছে 86 সাথে 218। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে হোপফুলি আমরা পারবো। তো এই যে এটা মানে কি বলে এটাকে, তেজস্ক্রিয়তা এবং হচ্ছে শিক্ষা পরীক্ষা, ছোট ছোট দুইটা টপিক। সো হোপফুলি এই দুইটা টপিকই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং এই দুইটা টপিক থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা ইনশাল্লাহ এখন পারবা। ঠিক আছে? তো তেজস্ক্রিয় থেকে প্রথমে কি পড়বা আমি আরেকটা বার বলে দেই। তেজস্ক্রিয়তা হচ্ছে এটার ডেফিনেশনটা দেখবা, দেখার পরে এই কণাগুলা ভালো করে আয়ত্ত করবা, করার পরে যে এগুলা প্র্যাকটিস করবা। ওকে? এই প্র্যাকটিস করা শেষ হইলে তুমি যাবা হচ্ছে এই নিউক্লিয়ার বিক্রিয়া টাইপস, ফিশন কি, ফিউশন কি, ট্রান্সমুটেশন কি, এবং এগুলার প্র্যাকটিস। অবশ্যই এই বিক্রিয়াটা A to Z মুখস্থ থাকতে হবে, এটা লিখতে 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 মুখস্থ করে ফেলবা, সাথে এই বিক্রিয়াগুলাও। ঠিক আছে? ওইগুলা না মুখস্থ করলে চলবে, ওইগুলো মুখস্থর দরকার নেই, ওগুলো এমনি শিখবা। বাট এই প্রথম দুইটা ফিশন আর ফিউশনের উদাহরণ মুখস্থ থাকা লাগবে, কারণ ওগুলো পরীক্ষায় রিটেনে আসে। এরপরে আসো এইগুলা, এটা হচ্ছে তোমার রিয়েল টেস্ট, যে তুমি টেস্ট করে দেখলা যে তুমি বুঝছো কিনা বিষয়গুলো, এটাও বাসায় প্র্যাকটিস করবা। সো হোপফুলি সবকিছু পারবা ইনশাল্লাহ তোমরা। আজকে এ পর্যন্তই, এই তেজস্ক্রিয়তা শিক্ষা পরীক্ষা এই দুইটা এক ক্লাসে আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।